আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। দ্য হরর ডায়েরি তরিকুল থেকে ঘটনা বলার জন্য চলে আসলাম আজ বৃহস্পতিবার আমাদের তৃতীয় এপিসোডের জন্য। তো বন্ধুরা, আমাদের এপিসোড আপনাদের কেমন লাগে আপনারা আমাদের কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাদেরকে বেশি বেশি ঘটনা শেয়ার করবেন যাতে আমরা আপনাদের প্রতি সপ্তাহে একটা এপিসোড উপহার দিতে পারি। এখন আমাদের ঘটনা কালেকশন কিছু কম, তো ইনশাল্লাহ সামনে থেকে আমরা সপ্তাহে 2 থেকে 3টে এপিসোড করার ইচ্ছা আছে। সেটা হবে শুধু আপনাদের দ্বারাই, কারণ আপনারা যদি ঘটনা বেশি বেশি পাঠান তাহলে আমরাও সপ্তাহে 1-এর অধিক এপিসোড করতে পারবো ইনশাল্লাহ। তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের ঘটনার। বন্ধুরা, আজকে প্রথম ঘটনাটি পাঠিয়েছে কলকাতা থেকে সমিত ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে তার বন্ধু অয়নের সাথে। তো আমরা ঘটনাটার নাম দিয়েছি রক্তচন্দনের অভিশাপ বা কালভৈরবীর চাতাল। সমিত ভট্টাচার্য যেভাবে ঘটনাটি লিখেছে, চলেন আমরা সেভাবেই আপনাদের শোনাই। আমার নাম অয়ন মুখার্জি, বয়স 32 বছর। আমি কলকাতার প্রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে স্বর্ণপদক পেয়েছিলাম। আমার নেশা ছিল ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তান্ত্রিক স্থাপনা ও বিলুপ্ত হয়ে যায় কালো জাদুর পুঁথি সংগ্রহ করা। তো আমি সেটি নিয়েই কাজ করতাম। তো কাজ করতে করতে একদিন খবর পেলাম ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গহীন জঙ্গলে ঘেরা গ্রাম রক্তকুণ্ড সম্পর্কে। লোকমুখে প্রচলিত এই গ্রামে এক সময় শক্তিশালী এক তান্ত্রিক বাস করতেন। তিনি অমরত্ব লাভের জন্য কালো জাদু চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু গ্রামবাসীরা তার এই চক্রান্ত বুঝতে পেরে গ্রামের মুরব্বীর সাথে সবাই আলোচনা করে সেই তান্ত্রিককে পুড়িয়ে মেরে ফেলে। মরার আগে তিনি গ্রামটিকে ভয়াবহ অভিশাপ দিয়ে যান, মানে সেই তান্ত্রিকটি। আমি আর আমার সহযোগী শাগ্নিকে নিয়ে ওই গহীন জঙ্গলে গ্রামে পৌঁছলাম। পরিবেশ ছিল গা ছমছমে। মনে হয় দিনের বেলাতেও সূর্য রশ্মি এই গ্রামের পড়ে না, কারণ গাছের ঘন পাতার আড়ালে ঢাকা পড়ে থাকে। গ্রামের এক প্রান্তে এক ভাঙাচোরা কুঠির দেখলাম এবং আমরা গিয়ে সেই কুঠিরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম এবং পেয়েও গেলাম। সেই কুঠিরের মালিক বৃদ্ধ হরচরিণ আমাদের সাবধান করে দিয়ে বলল, বাবা, সূর্যাস্তের পর ভুলেও চন্দ্রমণ্ডপের দিকে যেও না। ওখানে আজও কি সেই তান্ত্রিকের ছায়া ঘোরে? বৃদ্ধ হরিচরণ আমাদের এই কথা বলেই চলে গেল। আমরা অনেক ক্লান্ত, তাই ঘুমানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। জানালার বাইরে থেকে
হিজাতি ভাষায় মন্ত্র পড়া শব্দ আসছিল। আমি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলাম দূর জঙ্গলের ধারে এক নারী অদ্ভুতভাবে আগুনের চারদিকে নাচছে আর গাইছে। তার হাতে একটা মাটির পুতুল, যাতে লাল সুতায় জড়ানো। ছাগনিকে ডাকতে গিয়ে আমি দেখলাম ছাগনি নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমরা দুজনেই একসাথে বিছানায় শুয়েছিলাম। তো ছাগনি বিছানায় নেই, তার জায়গায় পড়ে আছে এক মুঠো পোড়া ছাই আর একটা কালো হাড়ের টুকরা। আমার বুঝতে বাকি রইল না, আমরা যে রুমটা ছিলাম সেটা আসলে একটা মায়া। সেই হরিদাস আসলে মানুষ না, সে ছিল অন্য কিছু। তো আমি পাগলের মতো ছাগনিকে খুঁজতে বের হলাম। জঙ্গলের ভেতরে যেতেই সেই এক প্রাচীন চাতাল দেখতে পেলাম, যা লতাগুলোকে লতা দিয়ে ঢাকা। সেখানে সারি সারি মানুষের মাথার খুলি সাজানো, মাঝখানে এক বিশাল যজ্ঞকুণ্ড যার আগুন নীল রঙের। আমি দেখে একবার কেমনই জানি ফিল হলো যে দুনিয়াতে নীল আগুনও আছে। তারপরে হঠাৎ ছাগনির কথা মনে হতেই চাতালের এক কোণে আমি একটা পুরনো চামড়ার পুঁতি খুঁজে পেলাম। সেখানে লেখা ছিল রক্তচন্দনের তিলক, কালো জাদুর এক বিভীষিত নিয়ম। যাকে বলি দেয়া হয় তার রক্ত দিয়ে কপালে তিলক আঁকলে মৃত আত্মা আবার জীবিত দিয়ে ফিরে আসে। অয়ন বুঝতে পারল ছাগনিকে অপহরণ করেছে সেই বৃদ্ধ তান্ত্রিকেরই লোক হয়তোবা, কেননা সেই তান্ত্রিকের আত্মাকে ফিরিয়ে আনার জন্য ছাগনিকে নরবলি স্বরূপ দেয়া হবে। হঠাৎ আমি দেখলাম সেই রহস্যময় নারী ছাগনিকে শিকল দিয়ে বেঁধে যজ্ঞকুণ্ডুর সামনে দাঁড় করিয়েছে। নারীটির চোখটি একদম সাদা, তাতে কোনো মনে নেই। সে আসলেই এই তান্ত্রিকের শেষ বংশধর। সে আসলে ওই তান্ত্রিকের শেষ বংশধর, যে তার পূর্বপুরুষকে ফিরিয়ে আনার জন্য বছরের পর বছর অপেক্ষা করছে। আমি লুকিয়ে থেকে দেখলাম নারীটি এক ধরনের খড়গ বের করে মন্ত্র পড়তে শুরু করলো। বাতাসের বেগ বেড়ে গেল, গাছগুলো যেন ব্যথায় চিৎকার করতে লাগলো। আমি জানতাম এই জাদু ভাঙতে হলে যজ্ঞকুণ্ডের নীল আগুন নিভিয়ে দিতে হবে। সেই নিজেরই কাছে থাকা জল এবং গাছের নিচে থাকা জল এবং আমার কাছে থাকা পবিত্র গঙ্গা জল মিশিয়ে যজ্ঞকুণ্ডকে ছুঁড়ে মারলাম। আর একটা কথা, আমি সবসময় পুরনো জাদুর পুঁথি বা জাদু বিষয়ে গবেষণা করতাম, এই জন্য সবসময় আমার কাছে গঙ্গা জল থাকতো। যাই হোক, আমি গাছের নিচে পাওয়া জল আর পবিত্র গঙ্গা জল মিশিয়ে সেই বিশাল যজ্ঞকুণ্ডে ছুঁড়ে মারলাম। এক বিকট শব্দে আগুন নিভে গেল এবং চারপাশ কালো ধোঁয়ায় ভরে গেল। সেই নারী এক আত্মচিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ছাগনিকে কোনোমতে মুক্ত করে আমরা দুজনেই বহু দৌড় শুরু করলাম। পেছনে ভেসে আসছিল এক গুরুগম্ভীর কণ্ঠ, অসম্পূর্ণ রয়ে গেল, কিন্তু আমি আসবো।
আমি আসছি, তোর রক্তেই আমার মুক্তি। আমি ছাগনিকে নিয়ে গ্রাম থেকে সেই রাতেই পালিয়ে গেলাম। তারপর আমরা দুজনেই শহরে চলে আসলাম। কিন্তু শহরে ফেরার পর থেকেই আমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। আমি আয়নায় তাকালেই নিজের চেহারার বদলে সেই ভীষণ তান্ত্রিকের মুখের মতো কিছু দেখতে পেতাম। আমার ঘরের দেয়ালে প্রতিদিন সকালে রক্ত দিয়ে লেখা থাকতো রক্তচন্দন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার ডান হাতের তালুতে একটা কালো তিল ফুটে উঠেছে, যা দিন দিন বড় হচ্ছে। আমি বুঝতে পেরেছি কালো জাদুর জাল থেকে আমি পুরোপুরি মুক্ত হতে পারিনি। সেই অভিশাপ আমার পুরা শরীরে জড়িয়ে গেছে। তান্ত্রিক এখন আমার শরীরের ভেতরেই নিজের জায়গা করে নিচ্ছে। আমি সেই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সেই বাড়িটি ছেড়ে দিয়ে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রুটে একটি পুরনো পৈতৃক বাড়িতে একা থাকতাম। আমার বাড়িতে লাইব্রেরিতে হাজার হাজার পুরনো বই এবং অদ্ভুত সব প্রাচীন মূর্তি সংগ্রহ ছিল। কিন্তু রক্তকুণ্ড গ্রাম থেকে ফেরার পর আমি আমার এই বাড়িতে ঘরবন্দি হয়ে পড়ি অভিশাপ থেকে মুক্তি পাওয়ার, কিন্তু কোনো উপায় খুঁজে পেলাম না। বর্তমানে আমি কোনো জরাজীর্ণ এলাকায়ও থাকি না। আমি থাকি হিমাচলের কুলু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মালাই নামক এক নির্জন পাহাড়ের চূড়ায় একটি ছোট পাথরের কুঠিরে আত্মগোপন করে আছি। কারণ উচ্চতার কারণে এবং পাহাড়ের প্রকৃতি খনিজ উপাদানের প্রভাবে কালো জাদু অশুভ শক্তি কিছুটা দুর্বল হতে পারে, এটা আমারই ধারণা। আমি সর্বশেষ নিখোঁজ হওয়ার আগে আমার বন্ধুকে একটি ইমেল বার্তা দিয়ে যাই। সেটি হলো, সাগ্গি রক্তকুণ্ড সেই তান্ত্রিক ছায়া আমার ছায়ার সাথে মিশে গেছে। আমি কখনোই অয়নের আমি যখনই আয়নায় তাকাই নিজের চোখের মনি আর দেখতে পাই না। আমার ডান হাতের কালো তিলটা এখন একটা মানুষের মুখের আকৃতি নিয়েছে। আমি জনমানব শূন্য জায়গায় চলে যাচ্ছি। যদি কোনো দিন শুনিস হিমাচলে পাহাড়ে কেউ একজন নিজের ছায়ার সাথে কথা বলতে বলতে খাদে ঝাঁপ দিয়েছে, বুঝবি সেটা আমি ছিলাম। আমি যেখানে থাকি সেই পাহাড়ে গ্রামবাসীরা বলে মাঝরাতে পাথরের কুটির থেকে তিব্বতান্ত্রিক মন্ত্রের মতো গভীর শব্দ শোনা যায়। কেউ কেউ দেখেছে কুটিরটির চারপাশে হাজার হাজার মরা বাদর পড়ে থাকে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমি যখন আর দিনের আলোয় বের না হই, তা কুটিরের চারপাশে অদ্ভুত কিছু দেখা যায়। আর এগুলো দেখেই গ্রামের মানুষ ভয় পায়। তো এটি হলো ঘটনা। ঘটনাটা কিরকম অদ্ভুত, লাস্টে দিয়ে মিলানোই সমস্যা। যাই হোক, তো কলকাতা থেকে পাঠানো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আমি আবার চলে আসলাম দ্য হরর ডায়েরি উইথ তরিকুল থেকে একটি পরী এবং মানুষ এবং পরীর প্রেমের ঘটনা নিয়ে। ঘটনাটি পাঠিয়েছে আমাদের
ঢাকা থেকে রহিম মিয়া। রহিম মিয়ার গ্রামটি ঘটনা ঘটেছে রহিম মিয়ার গ্রামে আকাশ নামে এক যুবকের সাথে। তো চলেন আমরা শুনে আসি একটি মানুষ এবং পরীর প্রেমের ঘটনা। আকাশের গ্রামটার বর্ণনা দিই। আকাশ বসবাস করে এক নিবিড় গ্রাম নিজামপুর। গ্রামটি ঘন জঙ্গল আর এক স্বচ্ছ জলের বিলের জন্য পরিচিতি লাভ করেছে অনেকের কাছে, যার নাম নীলদহ। গ্রামের মানুষ বিশ্বাস করে এই বিলের ধারে গভীর রাতে পরীরা নেমে আসে আকাশ থেকে। কিন্তু গ্রামের সাহসী যুবক আকাশ এইসব গল্প বিশ্বাস করত না। সে বলতো এসব বাজে কথা, আজগুবি, দুনিয়াতে এরকম কিছু হয় না। তো আকাশ ছিল এক ছিপছিপে গড়নের কালো রঙের শরীরের অধিকারী। সে সুলভ চোখে এক উদাসীনী বাউল ঘরানার ছেলে, যে সারাদিন বাঁশি বাজিয়ে বিলের ধারে ঘুরে বেড়াত। এক জ্যোৎস্না রাতে আকাশ নীলদহের পাড়ে হিজল গাছের নিচে বসে বাঁশি বাজাইতেছিল। হঠাৎ সে দেখল বিলের মাঝখানে কুয়াশার মতো এক শুভ্র আভা খেলা করছে। ধীরে ধীরে সেই আভা তীরের দিকে এগিয়ে এলো। আকাশ অবাক হয়ে দেখল এক অপরূপ সুন্দরী তরুণী জলের উপর দিয়ে হেঁটে আসছে। তার পরনে মেঘের মতো পাতলা সাদা শাড়ি আর পিঠের রূপালি ডানার মতো আবছা কিছু একটা দেখা যাচ্ছে। মেয়েটির নাম ছিল এলিরা। এলিরা ছিল পুরীদের রাজার রাজকুমারী। আকাশে বাঁশির সুরে মুগ্ধ হয়ে সে মধ্যাহ্নে নেমে এসেছিল। প্রথম দিন থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। আকাশ তাকে গান শোনাতে আর এলিরা শোনাতে তাদের মধ্যে এক অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হলো। আকাশ চাইল তাকে গান শোনাতে আর এলিরা শোনাতে চাইল আকাশের উপর একটা গল্প। তবে এলিরা এক শর্ত ছিল, সে কেবল জ্যোৎস্না রাতেই আসবে এবং সূর্য ওঠার আগেই তাকে ফিরে যেতে হবে। এইভাবে কয়েক মাস চলে তাদের ঘটনা। আকাশ তার সমস্ত মন প্রাণ দিয়ে এলিনার ভালোবাসাতে শুরু করে। গ্রামের মানুষ বুঝতে পারল আকাশের আচরণের পার্থক্য আছে। সে একা কথা বলতে সারা রাত বিলের ধারে পড়ে থাকত। সবাই বলতে শুরু করলো আকাশকে হয়তো কোনো অপদেবতা বা পরীতে পেয়েছে। গ্রামের মাতব্বর এবং এক ওঝা ঠিক করলো আকাশকে ওই অভিশাপ থেকে মুক্ত করবে। এক পূর্ণিমা রাতে যখন আকাশ আর এলিরা বিলের ধারে বসেছিল, হঠাৎ
ওঝা এবং একদল লোক মশাল নিয়ে তাদের ঘিরে ফেলল। ওঝা তুলকামাক মন্ত্র মন্ত্র পড়ে এক মুঠো সর্ষে ছিটিয়ে দিল এলিরার দিকে। পরীরা মানুষের স্পর্শ বা তান্ত্রিকের তন্ত্রক্রিয়া সহ্য করতে পারে না। এলিরা ব্যথায় চিৎকার করে উঠল। তার রূপালি ডানাগুলো ঝাপটাতে লাগলো। আকাশ থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করল। আকাশ তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করল, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে রাখল। এলিরা আকাশের উদ্দেশ্যে করে বলল, আমাদের জগৎ আলাদা আকাশ, কিন্তু ভালোবাসা সত্য। যদি আমায় খুঁজে পেতে চাও, তবে মানুষের মায়া ত্যাগ করতে হবে। এক তীব্র আলোর ঝলকানিতে এলিরা বিলের জ্বরে মিলিয়ে গেল। পরের দিন সকালে নীলদাহের পাড়ে শুধু এলিরার পায়ের এক গাছে রূপালি নূপুর পড়ে থাকতে দেখা গেল। আকাশ সেই নূপুরটা হাতে নিয়ে পাথরের মধ্যে বসে রইল। পরের দিন সকালে নীলদার পাড়ে শুধু এলিরার পায়ের এক গাছে আকাশ সেই নূরের হাতে সরি, একটু উল্টাপাল্টা মনে হলো। পরের দিন সকালে নীলদহের পাড়ে শুধু এলিরার পায়ের এক গাছে রূপালি নূপুর পড়ে থাকতে দেখা গেল। আকাশ সেই নূপুরটা হাতে নিয়ে পাথরের মধ্যেই বসে রইল। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, কারোর সাথে কথা বলতো না। এর ঠিক 7 দিন পর গ্রামের মানুষ দেখল আকাশ নিখোঁজ। বিলের ধারে শুধু একটা বাঁশি পড়ে আছে। লোকে মুখে শোনা যায়, আজও নিসিমপুরে নীলদহে জ্যোৎস্নার রাতে একজোড়া ছায়াকে জলের উপর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। একজন বাঁশি বাজায় আর অন্যজন নাচে। আকাশ হয়তো চিরদিনের জন্য পরীদের রাজ্যে চলে গেছে, যেখানে কোনো বাধা নেই, কোনো সমাজ নেই, আছে শুধু অন্তহীন প্রেম। কেমন কেমনই যেন গল্প বইয়ের থেকে লেখা মনে হচ্ছে গল্পটা। আসলে বন্ধুরা, সরি, আমাদের নতুন এপিসোড তো, মানে নতুন শো, তো আমরা সিলেকশন একটু গোলমাল করে ফেলছি। ইনশাল্লাহ সামনে থেকে আরো ভালো ঘটনা পাবেন আশা করি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভালো ভালো ঘটনা আমাদের পাঠান, যাতে আপনাদের ভালো ভালো অনুষ্ঠান বা এপিসোড উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তারিকুল ইসলাম আবারও চলে আসলাম তৃতীয় এপিসোডের 3 নম্বর ঘটনা নিয়ে। এই ঘটনাটি হলো মাছ ধরার এক লোমহর্ষক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে আমাদের কাউসার মিয়া কুমিল্লা থেকে। ঘটনা ঘটেছে তাদের গ্রামেরই এক ব্যক্তির সাথে, নাম রহমত মিয়া। চলেন আমরা কাউসার মিয়ার গল্পটা বলি। তো রহমত মিয়া মাছ ধরার খুবই ভালো কায়দা বা জানা ছিল তার, কিভাবে মাছ ধরতে হয়। তো রহমত মিয়াকে এক কথায় বলা চলে যে মাছ ধরার জহুরি। পুরো এলাকায় দ্বিতীয়টি তার মতো কেউ নেই। তো জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমের পরে সেদিন বিকেলে প্রচুর বৃষ্টি হয়েছে।
এমন বৃষ্টির কারণে উজানে পানি নামে। তো স্বভাবসম্মতই বৃষ্টির পর রাতের বেলায় বিলে বড় বড় শোল আর বোয়াল মাছ উজানে উঠে আসে। রমত মিয়া তার পুরনো লণ্ঠন, বড়শি আর চ্যাঙারি নিয়ে বেরোল গ্রামের শেষ প্রান্তে থাকা পদ্মারাগ বিলের দিকে। রাত যখন প্রায় ১২টা, চারিদিকে ঝিরঝির পোকার ডাক আর ব্যাঙের ঘ্যাঁও ঘ্যাঁও শব্দ। রমত মিয়া বিলের এক নির্জন কোণে খেজুর গাছের নিচে থিতু হয়ে বসলেন। পানিতে বড়শি ফেলে অপেক্ষা করছেন। চারপাশটা কেমন যেন থমকে থমকে আছে। হঠাৎ তিনি অনুভব করলেন বাতাসের গন্ধ বদলে গেছে। বৃষ্টিতে ভেজা মাটির গন্ধের বদলে নাকে এলো পচা আসছে একটা তীব্র গন্ধ। হঠাৎ বড়শিতে এক বিশাল টান পড়ল। রহমত মিয়ার অভিজ্ঞতা হাত বুঝতে পারল এইটা কোনো সাধারণ মাছ নয়। ছিপটা ধনুকের মতোই বেঁকে গেছে। অনেক কসরত করে মাছটাকে যখন পানির একদম কিনারে টেনে আনলো, লণ্ঠনের আলোয় যা দেখলেন তাতে তার শক্তি হিম হয়ে গেল। পানির উপরে ভেসে আছে একটা মানুষের মতো ও বড় ধবধবে সাদা হাত, যার যা রহমত মিয়া আর বড়শিটা শক্ত করে ধরে রেখেছে। আর পানির নিচে জ্বলজ্বল করছে দুটো টকটকে লাল চোখ। রহমত মিয়া ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে শব্দ বেরোল না। ঠিক তখনই পানির নিচ থেকে এক গভীর ভাঙা গলায় কেউ বলে উঠল, রহমত, তুই কি শুধু মাছ ধরবি, না আমাদেরও নিয়ে যাবে? রহমত মিয়া এই কথা শুনে তো বেহুশের মতো হবারই দশা। কিন্তু রহমত মিয়া কোনো মতে সামলে দেখলেন বিলের মাঝখান থেকে একটা দীর্ঘ ছায়া পানির উপর দিয়ে হরহর করে তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়াটা কোনো পা নেই, যেন কুয়াশার একটা কুণ্ডলী। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মাছ নয়, বরং বিলের সেই অপদেবতা যাকে গ্রামের মানুষ যক্ষ বলে ডাকে। প্রাণ ভয়ে রহমত মিয়া বড়শি আর ছিপ ফেলে দৌড়াতে শুরু করলো। পেছন দিকে ভেসে আসছিল সেই আষ্টে গন্ধ আর খিলখিল করে হাসির শব্দ। দৌড়াতে দৌড়াতে তিনি যখন গ্রামের সীমানায় পৌঁছালেন, তখন পেছনে ফিরে দেখলেন পুরো বিলটা কোনো কুয়াশায় ঢাকা পড়ে গেছে এবং সেখানে শত শত লণ্ঠনের আলো জ্বলছে, অথচ যেখানে কেউ থাকারই কথা না। পরের দিন সকালে রহমত মিয়াকে বিলের ধারে আচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। তার সমস্ত শরীরে মাছের আঁশের মতো ছোট ছোট দাগ হয়ে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল একটি প্রাচীন আমলের সোনার মোহর। কিন্তু যে বড়শিটা তিনি ফেলে এসেছিলেন সেটা আর কোনোদিন খুঁজেও পায়নি আর পাওয়াও যায়নি। তো সেই রাতের পর থেকে রহমত মিয়া আর কোনোদিন রাতে মাছ ধরতে যায়নি। আজও বৃষ্টির রাতে বিলের দিকে থেকে কোনো বড়শি ফেলার শব্দ শুনলে তিনি ঘরের জানালা ধরে শক্ত করে দাঁড়িয়ে থাকেন এবং দেখেন। যখনই ঘুমোতে যান, জানালাটা শক্ত করে সুন্দর করে দিয়ে তারপরে যান। এই হলো বন্ধুরা ঘটনা। কেমন লাগছে আমাদের জানাবেন। আশা করি আপনাদের কাছে ঘটনাগুলো ভালো লাগছে। ভালো লাগুক বা খারাপ যেটাই লাগুক, কমেন্ট করে আমাদের জানাবেন। আর একটি কথা, আমাদের এই ভিডিওর লিঙ্কটি বেশি বেশি শেয়ার করুন, যাতে অন্যরাও জানতে পারে যে নতুন একটি ভৌতিক শো এসেছে, যার নাম দ্য হরর ডায়েরি উইথ তরিকুল।
হে বন্ধুরা, আমি তারিকুল ইসলাম চলে আসলাম আমাদের তৃতীয় এপিসোডের শেষ ঘটনাটি নিয়ে। এই ঘটনাটা অ্যাম্বুলেন্সের ঘটনা। আমরা নাম দিয়েছি হাইওয়ের ৩২ বিভীষিকা। ঘটনাটি দিয়েছে আমাদের আজিজুল হাকিম। ঘটনাটা ঘটেছে একজন তরুণ অ্যাম্বুলেন্স চালকের সাথে। তো চলেন আমরা শুনে আসি সেই বিভীষিকাময় ঘটনা হাইওয়ে ৮২। তো চলেন আমরা শুরু করি। ঘটনাটা ঘটেছে সুমন নামে একজন তরুণ অ্যাম্বুলেন্স চালকের সাথে। নতুন এই পেশায় এসে সে এই বয়সে অনেক মৃত্যু দেখেছে, তাই তার ডর ভয় একটু কম। একদিন রাত ২টার সময় তার কাছে একটা কল এলো। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এক নির্জন হাইওয়েতে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। সেখান থেকেই একজনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনতে হবে। তো সুমন ও তার সহকারী রফিককে নিয়ে রওনা দিল। রাস্তাটার দুই পাশে ঘন জঙ্গলে ঘেরা। কুয়াশার কারণের সামনের রাস্তা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। যখন তারা দুর্ঘটনাস্থলে পৌঁছালো, দেখলো সেখানে একটা লরি উল্টে পড়ে আছে। আশ্চর্য বিষয় হলো আশেপাশে কোনো পুলিশ বা মানুষজন নেই, শুধু রাস্তার মাঝখানে একজন স্ট্রেচারে শোয়ানো অবস্থায় পড়ে আছে। তার সারা মুখে সাদা কাপড়ে ঢাকা। রফিক কিছুটা স্তব্ধ করে বলল, সুমন ভাই, লোকটাকে একা এভাবে ফেলে পুলিশ কোথায় গেল? সুমন উত্তর দিল, হয়তো সাহায্যের খোঁজে গেছে, আমরা আগে একে তুলি। রুগীকে অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো। রফিক পেছনে রুগীর সাথে বসলো আর সুমন গাড়ি চালানো শুরু করলো। কিছুদূর যাওয়ার পরে হঠাৎ রফিক ইন্টারকমে সুমনকে চিৎকার করে ফিসফিস করে বলল, ভাই, রোগীটা কেমন যেন করছে। এই বলেই দেখলো কাপড়ের নিচ থেকে খুব ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। সুমন রিয়ার ভিউ মিররের পেছনের আয়না তাকালো। যা দেখলো তাতে তার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার দশা হলো। সে দেখলো স্ট্রেচারে শোয়ানো সেই দেহটি ধীরে ধীরে উঠে বসছে, অথচ দুর্ঘটনায় রোগীর সাধারণত নড়াচড়া করার অবস্থায় থাকে না। সাদা কাপড়ের নিচে থেকে দুইটা হাড়ের মতো ফ্যাকাশে হাত বেরিয়ে এলো। হঠাৎ অ্যাম্বুলেন্সের পেছনে সব আলোর থপ করে নেমে গেল। অন্ধকার থেকে রফিকের এক আত্মচিৎকারে শোনা গেল, সুমন ভাই, এর কোনো মুখ নেই, বাঁচান আমায়। সুমন ব্রেক করার চেষ্টা করলো, কিন্তু দেখলো ব্রেক কাজ করছে না। গাড়িটা নিচ থেকে তীব্র গতিতে সামনের দিকে ছুটছে। সে আয়নায় দেখলো সেই সাদা কাপড়ে ঢাকা অবয়বটি এখন রফিকের একদম ঘাড়ের কাছে ঝুঁকে আছে। অ্যাম্বুলেন্স ভেতরে এক তীব্র পচালাসের গন্ধ ছড়িয়ে পড়ল। হঠাৎ সামনে স্ক্রিনে ভেতর থেকে রক্তমাখা দুইটি হাতের ছাপ ফুটে উঠল। কেউ যেন ভেতর থেকে কাঁচটা ভেঙে বের হতে চাইছে। সুমন ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলো। এবং চিৎকার করতে করতে সুমন অজ্ঞান হয়ে গেল। সকালে পুলিশ হাইওয়ের পাশে খাদে পড়ে থাকা অ্যাম্বুলেন্সটি উদ্ধার করলো। ড্রাইভারের সিটে সুমনকে
জ্ঞানহীন পাওয়া অবস্থায় পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অ্যাম্বুলেন্সের পেছনে রফিকের কোনো চিহ্নই ছিল না। স্ট্রেচার ছিল একদম খালি, কেবল সেখানে পড়েছিল মানুষের কয়েকটা পুরনো হাড় আর শ্যাওলা ধরা কিছু ছেঁড়া কাপড়। তো পুলিশ সুমনকে হাসপাতালে নিল। কিছুক্ষণ পরে সুমনের জ্ঞান ফিরল। তখন পুলিশ সুমনকে জেরা করতে লাগলো, কি হয়েছে, কেন এই সেই। তো সুমন বিস্তারিত ঘটনা বলল। তো তারপর পুলিশের রেকর্ডে দেখা যায় ওই একই জায়গায় ঠিক ১ বছর আগে একইভাবে একটি অ্যাম্বুলেন্সের ঘটনায় একজন চালক ও তার সহকারী মারা গিয়েছিল। সুমনের অ্যাম্বুলেন্স যেখানে থেকে রোগী তুলছিল সেখানেই আসলে কোনো দুর্ঘটনাই ঘটেনি। সুমনের কাঁধে আজও সেই সাদা কাপড়ের দাগ রয়ে গেছে, যা সাবান দিয়েও ঘষলেও মেটে না। সুমন এখন মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। আর সে কেবল একটা কথাই বলে, পরের বার সাইরেন বাজলেই আসবে। পরের বার সাইরেন বাজালেই আসবে। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো আমাদের জানাবেন। এই ছিল আজকের মতো ঘটনা। তো আজকের এপিসোডটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর আপনারা আমাদেরকে বেশি বেশি ঘটনা পাঠাবেন, যাতে আপনাদের আরো সুন্দর সুন্দর ঘটনা উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। দ্য হরর ডায়েরি উইথ তরিকুলের সাথে থাকবেন। লাইক দিবেন এবং শেয়ার করে চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনে কোনো এক পর্বে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।